ফিলিস্তিনের এই মেয়েটির নাম ফারহা। 1948 সালের আগ পর্যন্ত তার জীবনযাত্রা অনেক ভালোই ছিল, কিন্তু 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হলে তা সম্পূর্ণ পাল্টে যায়। তার জীবনে নেমে আসে এক ভয়াবহ অধ্যায়। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি 2021 সালে মুক্তি পাওয়া ফিলিস্তিনি মুভি ফারহার সম্পর্কে। সো ফ্রেন্ডস, থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। মুভির শুরুতে দেখা যায় ফিলিস্তিনের একটি সুন্দর গ্রামের দৃশ্য, যেখানে ফারহা নামের এই মেয়েটি এবং তার পরিবার বসবাস করে। ফারহা প্রতিদিন একজন শায়েখের কাছে কুরআন শিখতে যায়। সে কুরআন শেখা শেষ করে তার বান্ধবীর সাথে পড়াশোনার বিষয় নিয়ে কথা বলে। সে চায় তার বান্ধবীর মতো শহরে থেকে লেখাপড়া করতে, কারণ গ্রামে লেখাপড়া করার মতো তেমন উন্নত সুযোগ সুবিধা নেই। হঠাৎ করে তারা দূরে কিছু মিলিটারি ট্রাক দেখতে পায়, আর এরা ছিল ব্রিটিশ সৈনিক। আসলে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটা প্রথমে ব্রিটিশদের হাত ধরেই শুরু হয়েছিল। এক রাতে ফারহা দেখতে পায় কয়েকজন সৈনিক তার বাবার সাথে দেখা করতে এসেছে। তারা আসন্ন কোনো এক যুদ্ধ নিয়ে কথা বলছিল। এসব আড়াল থেকে শুনতে পায় ফারহা। তার কাছে সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছিল। পরের দিন ফারহা যখন তার বান্ধবীর সাথে কথা বলছিল, তখন হঠাৎ করে একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তারা সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে যায়, আর একটু পরেই মাইকে ঘোষণা করা হয় তারা যেন ওই এলাকাটি ছেড়ে চলে যায়, কারণ তাদের গ্রামে ইহুদি বাহিনী অ্যাটাক করে বসেছে। ফারহা বুঝতে পারে যে সে যে আসন্ন যুদ্ধের কথা শুনেছিল এটাই সেই যুদ্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যায়। পুরো গ্রাম মুখোমুখি হয় এক ভয়াবহ পরিস্থিতির। ফারহার বাবা তাকে তার বান্ধবীর সাথে গাড়ি করে গ্রাম থেকে অন্যত্র চলে যেতে বললে ফারহা তা অস্বীকার করে বসে, যার কারণে তাকে এই গ্রামেই থেকে যেতে হয়। তার বাবা তাকে একটি গুদাম ঘরের ভিতরে রেখে বলে সে ফিরে না আসা পর্যন্ত কেউ ডাকলেও যেন সে দরজা না খোলে। এই বলে তার বাবা তাকে সেখানে রেখে চিরদিনের জন্য বিদায় নেয়, কারণ তার বাবা ওই দিনের যুদ্ধেই নিহত হয়েছিল। এক রাত ওখানেই কাটে ফারহার, আর পরের দিন তার ঘুম ভাঙে প্রচুর ক্ষুধা নিয়ে। আশেপাশে খুঁজে সে কিছু খেজুর পায়, আর তা পেট পুরে খেয়ে নেয়। কিন্তু সমস্যা হচ্ছে ওই রুমে কোনো পানি ছিল না, যার কারণে সে আচারের তেল পান করে তার তৃষ্ণা নিবারণ করে। এর মধ্যে সে আবারও বাইরে প্রচন্ড গোলাগুলির শব্দ শুনতে পায়। তখন চারিদিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। ফারহা দেখতে পায় তার দরজার কাছে টিয়ার শেল নিক্ষেপ করার কারণে দরজা ভেঙে প্রচুর ধোঁয়া আসছে। সে আস্তে আস্তে ভেঙে যাওয়া জায়গাগুলো পাথর দিয়ে আটকে দেয়। এভাবে অনেকক্ষণ গোলাগুলির পরে সবকিছু নীরব হয়ে যায়, আর এভাবেই কয়েকদিন কেটে যায় তার। একদিন সকালে কিছু শব্দে ফারহার ঘুম ভেঙে যায়। দেয়ালের ফাঁক দিয়ে সে দেখতে পায় একটি পরিবার, তাদের সাথে ছোট বাচ্চাও ছিল। সে ধারণা করে নেয় তারা হয়তো কোনো এক গ্রাম থেকে পালিয়ে এসেছে এখানে আশ্রয় নিতে। ওই পরিবারের গৃহিণী গর্ভবতী ছিল। তাদের বাড়ির সামনেই সে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। ফারহা এই সবকিছু দেয়ালের আড়াল থেকে দেখছিল। এর মধ্যেই সেখানে ইহুদি বাহিনী চলে আসে। তারা চারিদিকে তল্লাশি করে ওই পরিবারের আবু মুহাম্মদ নামে পুরুষ লোকটিকে আটক করে এবং তার কাছে জানতে চায় সে কোথাও অস্ত্র লুকিয়ে রেখেছে কিনা। কিন্তু আবু মুহাম্মদ তাদেরকে বলে সে শুধুমাত্র এখান থেকে হেঁটে যাচ্ছিল। কিন্তু ইহুদি কমান্ডার এসব কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। আবু মুহাম্মদ তাদেরকে জানায় যে সে এই গ্রামের কেউ না এবং সে কোনো সশস্ত্র বাহিনীতেও কাজ করে না। কিন্তু ইহুদি কমান্ডার তার কোনো কথাই শুনছিল না। এর মাঝেই একজন নারী ইহুদি সৈনিক তার পরিবারের সদস্যদের খুঁজে পায়, আর ইহুদি কমান্ডার তাকে জিজ্ঞেস করে যে সে কেন মিথ্যা কথা বলল। শুধুমাত্র এই অপরাধের কারণে ওই পরিবারের সকল সদস্যদের এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। ফারহা সবকিছুই দেখছিল তার ঘর থেকে। এসব দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভয়ে কান্না করতে শুরু করে দেয়। তবে ইহুদি বাহিনীর হত্যাকাণ্ড এখানেই শেষ নয়। গুলিতে সবাই প্রাণ হারালেও সদ্য জন্ম নেওয়া শিশুটি তখনও বেঁচে ছিল। এবার তাকে হত্যা করার জন্য ইহুদি কমান্ডার তার সেনাদের নির্দেশ দেয়। তবে এত ছোট বাচ্চাকে মারতে যেন কোনো বুলেট ব্যবহার না করা হয়। কমান্ডার তার সেনাদের বুটের লাথি দিয়ে থেতলে দেওয়ার নির্দেশ দেয়। এক সৈনিক তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তার মধ্যে সামান্য মানবিকতা থাকায় সে তা করতে পারে না। ওই সৈনিকটি বাচ্চার মাথার উপরে একটি কাপড় দিয়ে ঢেকে দিয়ে সেখান থেকে চলে যায়।
ফারহা তার গুদাম ঘরের ভেতর থেকে এসব দেখে পাগলের মতো কান্না করে আর আল্লাহর কাছে বিচার দিতে থাকে। ফারহা চাইতেও মন খুলে কাঁদতে পারে না, কারণ তার কান্নার শব্দ যদি ইহুদি সেনারা শুনতে পায় তাহলে তাকেও মরতে হবে। হানাদার বাহিনী চলে যাওয়ার পরে ফারহা বাচ্চাটি তার কাছে আনার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে ওই দরজাটি খুলতে পারছিল না। রাত ঘনিয়ে আসে আর বাচ্চাটিও কান্না করতে থাকে। তার কান্না শুনে ফারহা বারবার তার দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টা বিফলে যায়। এভাবেই রাত ফুরিয়ে সকাল আসে। ফারহা বাচ্চাটির কান্নার আওয়াজ আর শুনতে পায় না, কারণ মাত্র একদিন আগে জন্ম নেওয়া শিশুটি এই পৃথিবীর নির্মমতার সাথে পেরে উঠতে পারেনি। সেও পাড়ি জমায় পরপারে। ফারহা বুঝতে পারে যে বাচ্চাটি এখন আর বেঁচে নেই। সে সকালে তার ঘরে খাবার খুঁজতে খুঁজতে কাগজে মোড়ানো কিছু একটা দেখতে পায়। সে ওটা খাবার মনে করে খুলে দেখে ছোট একটি মেশিন গান আর তার সাথে কিছু বুলেট। সে এবার সিদ্ধান্ত নেয় এটা দিয়েই ওই দরজা ভেঙে বাইরে বেরোবে। সে গুলি চালিয়ে অনেক ট্রাই করে, কিন্তু লক তখনও ভাঙছিল না, কারণ সে এর আগে কখনোই বন্দুক চালায়নি। পরবর্তীতে বারবার ট্রাই করে সে দরজার লক ভাঙতে পারে আর ওই ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে দেখতে পায় ছোট্ট বাচ্চাটির উপরে মাছি উড়ছে। সে এসব নিয়ে আর ভাবতে পারে না, কারণ তার নিজের অবস্থাই আশঙ্কাজনক। সে দ্রুত পানি খেয়ে নেয়। তারপর সে যাত্রা শুরু করে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বর্তমানে ফারহার মতো আরো অনেক মানুষ আছে ফিলিস্তিনে, যাদের সম্পর্কে কেউই জানে না। আসলে ফিলিস্তিনের এই পরিস্থিতির জন্য মুসলমান কিংবা আরবরাই দায়ী। আরবরা সংখ্যা অনেক বেশি হলেও তাদের ভোগ বিলাসিতার জন্য লোভ একটু বেশি। বর্তমানে সৌদি আরবের বাদশা $1 ট্রিলিয়ন খরচ করে একটি শহর বানাচ্ছে। সে যদি এসব না করে অস্ত্র কিনে তার বাহিনী আরো শক্তিশালী না করে, তাহলে আজ ফিলিস্তিনের যে অবস্থা, একদিন সৌদি আরবের সেই একই অবস্থা হবে। ফিলিস্তিন নিয়ে যখন আরব ইসরায়েল যুদ্ধ চলছিল, তখন মিশর এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যে ভালো অবস্থানে ছিল, কিন্তু তারা ঠুসঠাস 2-4টা গুলি করেই চুপ করে বসে থাকে। তারা তাদের সর্বশক্তি নিয়ে যদি ঝাঁপিয়ে পড়তো, তাহলে আজ